দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হিন্দু চরমপন্থীদের হামলা চেষ্টা ও হাইকমিশনারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ পররাষ্ট্র উপদেষ্টার। ভারত সরকারের ব্যাখ্যা প্রত্যাখ্যান। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা। ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, বলেছেন তারেক রহমান। গণমাধ্যমে হামলা জাতির জন্য লজ্জার, বলেছেন সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগানোর আহ্বান। নির্বাচন ফেব্রুয়ারিতেই, আশা জামায়াত আমিরের। বললেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে, খুনিদের গ্রেফতারে পদক্ষেপ সন্তোষজনক নয়। নির্বাচন প্রতিহতের চেষ্টা শক্ত হাতে মোকাবেলা করবে আইন শৃঙ্খলা বাহিনী। 3 বাহিনীর প্রধানের সাথে নির্বাচন কমিশনের বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতের উগ্রবাদীদের হামলার বিষয়ে দেশটির দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার অভিযোগ, হিন্দু চরমপন্থীদের নয়াদিল্লিতে কূটনৈতিক সুরক্ষিত এলাকায় ঢুকতে বাধা দেয়া হয়নি। বাংলাদেশের হাইকমিশনারকে সেখানে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানান তিনি। রিপোর্ট ইমরুল কায়েসের। নয়াদিল্লিতে শনিবার রাতে একদল উগ্রপন্থী বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে হামলার চেষ্টাও চালায়। হাইকমিশনারকে দেওয়া হয় হত্যার হুমকি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দাবি, ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে 20-25 জনের একটি দল এই বিক্ষোভ করেছে। বাংলাদেশ হাইকমিশনে তাদের হামলার চেষ্টা অস্বীকার করেন তিনি। পুলিশ বিক্ষোভকারীদের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয় বলে দাবি জয়সওয়ালের। তবে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যতটা সহজভাবে ঘটনাটিকে তুলে ধরা হয়েছে বিষয়টি তেমন নয়। উগ্রপন্থীদের সুরক্ষিত কূটনৈতিক এলাকায় নির্বিঘ্নে আসতে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা, কিন্তু সেটা কথা না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে তারা আসতে পারার কথা না কিন্তু নর্মালি। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে শুধু হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের মিশনে পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া হলে কার্যক্রম সংকুচিত করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ আপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে তুলে আনতে হবে। দেশে যারা অরাজকতা করতে চায় তাদের রুখতে হবে। এজন্য বিএনপি ও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধা, শহীদ ও ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সম্মানিত উপস্থিতি, এ সময় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের জন্য ইন্টারনেট সেবা আরও সহজ করা হবে, জনগণকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, আর কৃষকদের জন্য ফার্মার্স কার্ড। শিক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। এজন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চায় বিএনপি। একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই, বিশেষ করে নারীদের কাছে। এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থা ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই 1 লক্ষের মধ্যে অন্তত 80 থেকে 85% আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। 71 থেকে জুলাই আন্দোলনে অরাজনৈতিক অনেকেই শরিক হয়েছিলেন, আত্মাহুতি দিয়েছেন। তারা দেশকে ভালোবেসেছিলেন বলেই রাজপথে নেমে এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসেছেন। আপনারা তারই সৈনিক। আজকে দেশনেত্রী খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করেছিলেন, তখনও স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে দেশকে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এই 2 মহান নেতার সৈনিক। আপনারা আজ আপনাদের হাতে বা আপনাদের সামনে ইনশাল্লাহ সেই সুযোগ এসে হাজির হয়েছে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, এবং এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন, এবং সেই জন্যই উনি নিজেও প্রার্থী ছিলেন। কাজেই আজকে শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের 71-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আসেন, লক্ষ্য উদ্দেশ্য সামনের দিনে একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জিন্দাবাদ। 2টি পত্রিকা অফিসে হামলা, আগুনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বলেন, গণমাধ্যম পুড়িয়ে দেয়া জাতির জন্য লজ্জার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আগামী দিনে গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকার গুরুত্বের কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। শুভ মাহফুজের রিপোর্ট। 18 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সভায় অংশ নেন দেশের সিনিয়র সাংবাদিকরা। সভায় বক্তব্য রাখেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং বার্তা সম্পাদকরা।
তাদের কণ্ঠে বারবার উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি। আগামীতে দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তারা। 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহমুদকে বলেন আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন 1/11 হওয়ার পরে, এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। কিন্তু এই সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। টিটিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকা মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদকের বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া। এটা ছিল সর্বশেষ চেষ্টা। যদি জুলাই আগস্টের পরিবর্তন না হতো তাহলে প্রথম আলো এই মালিকানা বা এই সম্পাদক বা এই পরিবেশ অবস্থা থাকতো না। কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতার আক্রমণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ তার দল। বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা বিশেষ করে এই সময়ে, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীদের হামলার জন্য দায়ী সরকারের দুর্বলতা। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড লেভেল, যেটা বলতে চাই, এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ না থেকে দেশের পক্ষে থাকার আহ্বানও জানান তিনি। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগানোর আহ্বান বিএনপি নেতাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। জনগণ বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে। রবিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে জিয়া মাঠের পাশে ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। ভোট কারচুপি রোধে দলীয়ভাবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। বিশেষভাবে নারী ভোট কেন্দ্রে শুধু নারী পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে দেশে ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট ও পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলেও আশ্বাস দেন এই বিএনপি নেতা। আমরা কোটি জনগণের সংবর্ধনা দিয়ে আমরা বরণ করে নেব, তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই, কারণ আমরা জনগণ থাকতে আমরা বুক পেতে দেবো ইনশাআল্লাহ। এত কোটি কোটি বুক ভেদ করে এমন কোনো গুলি তৈরি হয় নাই যেটা আমাদের নেতার কাছে পৌঁছাতে পারবে। আমরা জানি তিনি কার এবং কোন গোষ্ঠীর এবং কোন অপশক্তির তিনি লক্ষ্য বস্তু, সেটা আমরা হতে দেব না। আমরা বাংলাদেশকে আর পিছিয়ে যেতে দেব না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই,
দৃঢ় আশাবাদী জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হাদিকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দোয়া করেন হাদির রুহের মাগফিরাত কামনায়। পরে জামাত ইসলামীর আমির বলেন, ওসমান হাদির খুনিদেরকে ধরতে সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয়। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিতের ব্যাপারে যাবতীয় সহায়তার ওয়াদা দেন তিনি। সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। এদিকে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে। এতে দলের সেক্রেটারি জেনারেল বলেন, সুস্থ স্বদেশী সংস্কৃতির বিরোধিতাকারীরা দেশে বিজাতীয় সংস্কৃতি আনতে ওসমান হাদিকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা, এই প্রশ্ন জাতির মধ্যে রয়েছে। এই জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? প্রশাসনের ভেতরে এখনো ফেসিবাদের দোসররা লুকিয়ে থেকে খুনিদের রক্ষা করছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সালের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রবিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। অতিরিক্ত আইজিপি জানান, ফয়সালের অবস্থান নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে, তবে খুনি দেশের বাইরে পালিয়ে যাওয়ার ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য নেই। অপরাধীদের অবস্থা নিয়ে অনেক সময় বিভ্রান্তি ছড়ানো হয় বলে উল্লেখ করেন তিনি। এই সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তবে এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যারা নির্বাচন প্রতিহত করতে চায় তাদের শক্ত হাতে মোকাবেলা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3 বাহিনীর প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থদের সাথে বৈঠক শেষে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন ঘিরে সারা দেশে মোতায়েন করা হবে 1 লাখ সেনা সদস্যকে, যাদের 1/3 এরই মধ্যে মাঠে আছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার 2 দফা বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর 12টা থেকে 1 ঘন্টার বৈঠকে 3 বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, 4 কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর 2:30টা থেকে দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত ছিলেন সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও 3 বাহিনীর প্রধানের প্রতিনিধিরা। বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ অভিযান পরিচালনা, ওসমান হাদি হত্যাকাণ্ড, সম্প্রতি সময়ের বিভিন্ন সহিংসতা, প্রার্থীদের নিরাপত্তার মতো নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব, যারা মানবিক তাদের প্রতি। যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। নির্বাচন কমিশন জানায়, শহর এলাকায় চোরাগোপ্তা হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় একটি পক্ষ, তবে তা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
তারা খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি, জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। নানা চ্যালেঞ্জ থাকলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট হবে অবাধ নিরপেক্ষ, এমন প্রত্যাশার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার বীর উত্তমকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে তার নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ সদস্য, ৩ বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান শ্রদ্ধা জানান সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের মরদেহে। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনারের পাশাপাশি আকাশ থেকেও শ্রদ্ধা জানানো হয় তাকে। 3টি হেলিকপ্টার প্যারেড গ্রাউন্ডের উপর দিয়ে ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে একে খন্দকারকে সমাহিত করা হয়। শনিবার সকাল 10:30টায় মারা যান একে খন্দকার। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ 6 বাংলাদেশি সেনা সদস্যের জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল 9:15টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে 3 বাহিনীর পক্ষ থেকে শহীদদের কফিনে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ 6 সেনা সদস্যের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলায় পাঠানো হয়। জানাজার আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নিহত 6 শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হিন্দু চরমপন্থীদের হামলা চেষ্টা ও হাইকমিশনারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সরকারের ব্যাখ্যা প্রত্যাখ্যান। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা। ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে দেশকে, বলেছেন তারেক রহমান। গণমাধ্যমে হামলা জাতির জন্য লজ্জার, বলেছেন সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগানোর আহ্বান। নির্বাচন ফেব্রুয়ারিতেই, আশা জামাত আমিরের। বললেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে, খুনিদের গ্রেফতারের পদক্ষেপ সন্তোষজনক নয়। নির্বাচন প্রতিহতের চেষ্টা শক্ত হাতে মোকাবেলা করবে আইন শৃঙ্খলা বাহিনী। 3 বাহিনী প্রধানের সাথে নির্বাচন কমিশনের বৈঠক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।